রাত 1:45। ধানমন্ডির পুরাতন এক গলি। অন্ধকারে ঢাকা, আশেপাশে কুকুরের ঘেউ ঘেউ আর নেড়ে ওঠা পাতার আওয়াজ ছাড়া কিছু শোনা যায় না। হঠাৎ একটা গাড়ির টায়ার চিৎকার করে উঠল, কালো রঙের রেঞ্জ রোভার। থামার ভঙ্গিতে মনে হচ্ছিল, এই শহরে কেউ একজন এসেছে যুদ্ধ ঘোষণা করতে। গাড়ি থেকে নামল আহরাফ তাশফিল খান শান্ত। তার নামের আগে পড়ে মানুষ ভয় যোগ করে নেয়। কারণ এই মানুষটা শুধু টাকা দিয়ে নয়, ভয় দিয়ে শাসন করে। 6 ফুট লম্বা, চওড়া বুক, কপালের মাঝখানে হালকা ভাঁজ, চোখে আগুন। কাচের মতো ঝকঝকে চোখজোড়া এমনভাবে তাকায়, যেন ছুরি চালিয়ে দিবে। হাত দিয়ে চুলটা পেছনে সরিয়ে দাঁত চেপে বলল, সব শুয়োরের বাচ্চারা আজকে মরে যাবে। আমি শান্ত, হারামির পেটে লাথি মারতে শিখে জন্মাইছি। তার গলার গর্জন রাতে প্রতিধ্বনি তুলল। ডান হাতে ধরা ছিল একটা ছোট চেইন, যার মাথায় একটা মেয়ের লকেট ঝুলছে। চোখ তুলে সে তাকালো সামনের দিকে। সেখানে পড়ে আছে একটা মেয়ে, ছেঁড়া কাপড়, মুখে ভয়, কাঁপতে থাকা শরীর। অরিবা মেহরিশ রুহি। একটা মেয়ে যার দুনিয়ায় কেউ নেই। গলির একপাশে অচেতন হয়ে পড়েছিল। চোখ মেলে তাকাতেই শান্তের চোখের দিকে পড়ল তার দৃষ্টি। সে চোখে শুধু ভয় না, ছিল বিস্ময়, অজানা এক অনুভব। এই মাদারচোদ, রাস্তায় লাশ ফেলে রেখেছে ক্যাডা? শান্ত দাঁত চেপে বলে উঠল। একজন দেহরক্ষী ছুটে এল, স্যার, মেয়েটারে একটু আগেই ফালাইছে কাহারা। মনে হয় ধর্ষণের চেষ্টা করছিল। তাইলে ঠিক জায়গায় আসছে। এখন থেইকা ওরে আমি ব্যবহার করুম। শান্ত ধীরে ধীরে হাঁটতে হাঁটতে মেয়েটার পাশে এসে দাঁড়াল। এই চুয়ে, নাম কি তোর? রুহি মাথা নেড়ে কাঁপতে কাঁপতে বলল, রুহি। অরিবা মেহরিশ রুহি। রুহি না, এখন থেইকা তুই হবি শান্তর দাসী। এবং তুই যা হবি, তা আমি ঠিক করুম। মেয়েটার চোখে পানি। কিন্তু সেই কষ্টেও এক অদ্ভুত আকর্ষণ, ভয় আর অধীনতা গেঁথে আছে। গাড়িতে তুলে ফেলে বলল, এখন থেইকা তুই আমার বাড়িতে থাকবি। যাই কই, করবি। কবে খাবি, কবে শুইবি, এমনকি কবে কান্দবি, সব আমি ঠিক করুম। আর হ্যাঁ, কোনো ন্যাকামো চলবে না। তুই যদি ভাবস কাহিনী হইব, তাইলে তোরে এমন কাহিনী দিমু, তোর আত্মা কান্দব। রুহি চুপচাপ। চোখের সামনে এই লোকটা যেন এক রাক্ষস। তবুও কেন জানি তার মধ্যে এক ধরনের অদ্ভুত আকর্ষণ জন্ম নিচ্ছে। ভয় আর কৌতূহলের মিশেলে গঠিত এক বিষাক্ত অনুভূতি। এই তো শুরু। এক অন্ধ, নিষ্ঠুর, ভয়ঙ্কর প্রেমের। ঘড়িতে রাত 1:30। ঘরের বাতি জ্বলছে নিভু নিভু করে। দেয়ালের ছায়ায় স্পষ্ট দেখা যাচ্ছে এক নারীর সিলুয়েট, মাটিতে বসে কাঁদছে। সে, অরিবা মেহরিশ রুহি। তাকে বিয়ে বলা এক নাটকীয় বন্দোবস্তের পর, ঘরের ভিতরে আটকে রাখা হয়েছে। আর তার সামনে দাঁড়িয়ে আছে সেই লোকটা, আহরাফ তাশফিল খান শান্ত। লোকটা ঠান্ডা গলায় বলল, এই কান্না থামা উচিত তোর। তুই কি জানিস, এই কান্না তোর যতটা দুর্বলতা, আমার কাছে ঠিক ততটাই উপহাস। রুহি কিছু না বলেই চোখ মুছে ফেলে মাথা নিচু করে বসে থাকে। শান্ত ধীরে ধীরে এগিয়ে আসে। হাত বাড়িয়ে মেয়েটার কাঁধে হাত রাখে, গা ঘিনঘিনে গলায় বলে, তোর মতো মেয়েদের আমি চিনিই না। কিন্তু তুই ভাগ্যবান। আমার চোখে পড়েছিস। রুহি এবার মুখ তুলে ধীরে ধীরে বলে, আপনি আমাকে বের করে দিন এই ঘর থেকে। আমি থাকতে চাই না। আমি বন্দী হয়ে বাঁচতে পারব না। আহরাফ হেসে উঠে চুলে আঙুল চালিয়ে বলল, তুই বাঁচতে চাস? ভুল করিস না রুহি। তোর জীবন, এখন থেকে আমার খেলার মাঠ। আমি হাসলে তুই হাসবি, আমি কাঁদলে তুই কাঁদবি, আর আমি রাগলে তুই মরবি।
মুহূর্তেই তার হাতের শক্তি বাড়ে, রুহির কাঁধটা আঁকড়ে ধরে সে বলে, আর যদি পালানোর কথা ভাবিস, তাহলে তোর ভাইটারে একটা গুলি মেরে মরার লাইনে নামায় দিব। বুঝেছিস? রুহির বুকটা কেঁপে উঠে। চোখের সামনে ভাসে ছোট ভাই রায়হানের মুখটা। সে জানে, এই লোক যা বলে তা করে। এই মেয়ে, আমি কিছু করব না। সে ফিসফিস করে। আহরাফ এবার চোখে চোখ রেখে গর্জে ওঠে। তুই করবিও না। কারণ আমি তোর জীবন, তোর মৃত্যু, তোর সমস্তটা এখন থেকে আমার নামে লিখে নিয়েছি। কাগজে কলমে না হোক, তোর ভয় আর কান্নায়। রুহি চুপ। শুধু চোখ বেয়ে জল পড়ছে। আহরাফ এবার পাশে থাকা একটা সোফায় বসে সিগারেট ধরায়। ধোঁয়া ছাড়তে ছাড়তে বলে, তোর তো স্বপ্ন ছিল না রে? কলেজে ভর্তি হবি, শিক্ষক হবি, সমাজে কিছু একটা হবি। শালা এই সমাজে তোরে কিচ্ছু হতে দিবে না, আর আমি তো আছি। তার কণ্ঠে ঠাট্টা, বিষ, আর একটা অন্ধ আনন্দ। রুহির মনে তখন শুধু একটা কথা। সে বাঁচতে চায়। কিন্তু এই ঘরে, এই লোকটার পাশে। তা কি আদৌ সম্ভব? আহরাফ হঠাৎ উঠে দাঁড়ায়। চল, ঘরটা ভালো করে চিনে নে। এইখানেই কাটবি তোর ভবিষ্যৎ। আর হ্যাঁ, রাত বাড়তেছে। আজ রাতে কিন্তু তোর আসল পরিচয়ের শুরু। মনে রাখিস, আমি তোর স্বামী নই, আমি তোর শাসক। আহরাফ এগিয়ে যায় রুহির দিকে। সে জানে, তার শরীর, তার কান্না, কিছুই এই লোকটার কাছে দামি না। শুধু একপাক্ষিক অধিকার, একপাক্ষিক নিঃস্বতা। রুহি এবার কাপা গলায় বলে, আপনি আমার জীবনটা শেষ করে দিচ্ছেন। কেন? আহরাফ দাঁত চেপে বলে, কারণ তুই মরার মতো ভালো লাগছিস। চোখে একরাশ অন্ধ আগুন, মুখে ভয়াবহ একটা বাঁকা হাসি। এটাই অন্ধ আসক্তির শুরু। ভয়ের ভিতর লুকিয়ে থাকা এক অদ্ভুত সম্পর্ক। রক্তের মতো লাল, আগুনের মতো উষ্ণ। আর একেবারে পাপময়। রাত তখন 2টা। চারপাশ নিস্তব্ধ। কেবল জানালার পর্দা মাঝে মাঝে নড়ে উঠছে হালকা বাতাসে। রুহি বিছানার এক কোণায় গুটিসুটি মেরে বসে আছে। চোখের নিচে কালি, চুল এলোমেলো, ঠোঁট শুকনো। সারা শরীরে ক্লান্তির ছাপ, কিন্তু চোখে ঘুম নেই। ওর শরীর আর মন, দুটোই ক্লান্ত। শান্তর অমানুষিক ব্যবহার, হঠাৎ করে নতুন এক জীবনে টেনে নিয়ে যাওয়া, সব কিছু যেন একটা ভয়ঙ্কর দুঃস্বপ্ন। হঠাৎ দরজার কবজা ঘুরে খুলে গেল। শান্ত ঢুকল ঘরে, এক হাতে ফোন, আরেক হাতে এক গ্লাস ওয়াইন। চোখে ঘুম নেই, মুখে কষ্ট নেই, বরং বিরক্তি। তুই এখনো জাগিস? ঠান্ডা কণ্ঠে বলল ও। রুহি মাথা নিচু করল। উত্তর দিল না। শান্ত ফোনটা রেখে ওয়াইনের গ্লাসটা নিয়ে বিছানায় বসল। তোর মতো মেয়েগুলারে দেখলে ঘেন্না লাগে। সারাদিন বসে কাঁদবি, আর ভাববি আমি নায়কের মতো এসে তোকে ভালোবাসা দেখাবো। ওর কণ্ঠে ঘৃণার ছায়া। রুহি আস্তে বলল, আমি কিচ্ছু চাই না। খুবা, মুখ খুলতে বলছি আমি। শান্ত এক ঝটকায় ওর কাঁধ ধরে ওর মুখটা নিজের দিকে ফিরিয়ে নিল। তুই আমার বাড়িতে আছিস, আমার বিছানায় আছিস, আমার নামে তোর পরিচয়। তাই আমি যা চাই, সেটা তুই করবি। একটুও না করবি না। রুহির চোখ জলে ভরে গেল। সে ফিসফিস করে বলল, আপনি চাইলে মারতে পারেন। কিন্তু আমাকে এইভাবে ছোট করবেন না। শান্ত থমকে গেল। কয়েক সেকেন্ড কোনো শব্দ নেই। তারপর ওর মুখে এক অদ্ভুত হাসি ফুটল। চৌরা। রুহি, তুই ছোট হয়েছিস সেই দিন, যেদিন তোর মতো একটা রাস্তার মেয়ে আমার সামনে সাহস করে দাঁড়িয়েছিল। ভালোবাসা, সম্মান, এসব তোর জন্য না রে বেবি। আমার মতো লোক শুধু শরীর বোঝে। এই বলে সে রুহির গালটা চেপে ধরল। রুহির মুখটা বিকৃত হয়ে গেল ব্যথায়।
কিন্তু প্রতিবাদ করল না। শান্ত ধীরে ধীরে ওর মুখটা ছেড়ে বলল, তোর এই চুপ থাকাটাই ভালো লাগে রে, বুঝলি? তুই ভয় পাস, আমি সেটাই চাই। কারণ ভয় থেকেই আসক্তি জন্মায়। রুহি চোখ নামিয়ে ফেলল। হঠাৎ শান্ত উঠে দাঁড়িয়ে জানালার দিকে তাকাল। জানিস, রুহি, এই শহরে সবাই ভয় পায় আমাকে। কিন্তু কেউ জানে না আমি ভিতর থেকে কতটা ফাঁকা। কণ্ঠটা হঠাৎ নরম হয়ে এলো। একটা বিষণ্ণতা ছুঁয়ে গেল কথাগুলোয়। কেউ কখনো আমার পাশে দাঁড়ায়নি। কেউ বলে নাই, তুই ঠিক আছিস শান্ত। তুই করবি। রুহি থমকে গেল। এই মানুষটা, যার একদিকে গালাগালি, অপমান, ঘৃণা, তারই চোখে এখন কিছু একটার অভাব। ও কিছু বলল না, শুধু শান্তর দিকে তাকিয়ে রইল। আর শান্ত ধীরে ধীরে ওর পাশে বসে খুব নিচু গলায় বলল, তুই ভাবিস আমি মানুষ না, হয়তো তাই। কিন্তু তোর কান্নাটা, তোর এই চুপচাপ থাকাটা, এটা ভালো লাগে রে, ভীষণ ভালো লাগে। রুহি কেঁপে উঠল। আহরাফ তাশফিল খান শান্ত, এই দানবটা কি তাহলে ভিতরে কোথাও মানুষ? শান্ত হঠাৎ ওর কানে মুখ নিয়ে বলল, রেডি থাকিস রুহি, কাল তোকে আমার সঙ্গে যেতে হবে এক জায়গায়। সবার সামনে দেখাবো আমার মেয়ে কিভাবে চোখ নিচু করে হাঁটে। রুহির গলা শুকিয়ে গেল। শুরু হচ্ছে এক অন্ধ নিয়ন্ত্রণের নতুন অধ্যায়। কিন্তু তার মাঝেই শান্তর অদ্ভুত কথাগুলো রুহির মনে এক অদ্ভুত টান রেখে গেল। রুহির মাথায় এখনও শান্তর শেষ কথাগুলো প্রতিধ্বনি দিচ্ছে, ভয় থেকেই আসক্তি জন্মায়, তোর কান্নাটা, তোর এই চুপচাপ থাকাটা, এটা ভালো লাগে রে, ভীষণ ভালো লাগে। ওর গলা শুকিয়ে গিয়েছিল তখন। ওর বুকের ভেতরটা তখনও কাঁপছিল, এখনও কাঁপছে। এই মানুষটা আহরাফ তাশফিল খান শান্ত, যাকে দানব ভাবত সে, যিনি প্রতিটা শব্দে ওকে অপমান করেন, যিনি চোখে চোখ রাখলে রুহির শরীর কেঁপে ওঠে, তিনিই আবার এমন কিছু বললেন যেটা মনে অদ্ভুত টান রেখে গেল। রুহি নিজের মধ্যেই প্রশ্ন করছিল, এই মানুষটা কি সত্যিই পুরোপুরি অমানুষ? নাকি ভিতরে কোথাও এক বিন্দু অনুভূতি এখনও বেঁচে আছে? সকালে ঘুম ভাঙে উচ্চস্বরে দরজা ধাক্কানোর শব্দে। রুহি, রেডি হয়ে নে, সময় নষ্ট করিস না। শান্তর কণ্ঠ আগের রাতের মতো কোমল নয়, বরং ঠান্ডা, নির্দেশমূলক, কঠিন। রুহি ধীর পায়ে ওয়াশরুমে ঢোকে। আয়নায় নিজের মুখটা দেখে চমকে ওঠে, চুলগুলো আরও এলোমেলো, চোখ আরও লাল, ত্বকে ক্লান্তির ছাপ স্পষ্ট। ও আয়নার দিকে তাকিয়ে ফিসফিস করে, কে আমি শান্তর প্রপার্টি, বন্দি নাকি একটা খেলনার মতো কিছু? ও ঠোঁটে হালকা লিপবাম লাগায়, চুল আছড়ে নেয়, তার দেয়া কালো শাড়িটা পরে নেয়, যার আঁচলটা এতটাই ভারী লাগে যেন বুকের ওপর বিশাল কিছু চেপে বসেছে। বাড়ির নিচে এসে দেখে শান্ত ইতিমধ্যেই গাড়িতে বসে আছে। শান্তর চোখে সানগ্লাস, মুখে চিরচেনা গম্ভীরতা। গাড়িতে বসতেই শান্ত বলল, তোর কথা বলতে পারিস না, মনে আছে তো? আমি যা বলবো তুই তাই বলবি, একটুও বেশি নয়, বুঝেছিস? রুহি আস্তে মাথা নাড়ল। তোর চুপ থাকাটাই আমার সবচেয়ে ভালো লাগে। কোনো রকম নায়িকা সাজতেন যাবি না, বুঝেছিস? কারণ তুই নায়িকা না, আমার পোষা এক বন্দী। ওর ঠোঁটে একটা কুৎসিত হাসি। গাড়ি চলতে শুরু করল। তারা গন্তব্যে পৌঁছায় এক বিশাল প্রাসাদোপম বাড়িতে। শান্তর এক ব্যবসায়িক পার্টির আয়োজন আজ। গাড়ি থেকে নেমে শান্ত হঠাৎ ওর হাতটা চেপে ধরে। চোখ নিচু রাখবি, একটুও ওপরে তাকাবি না। তোর মতো মেয়ের চোখ কারো চোখের দিকে উঠে গেলে আমার সম্মানে লাগে। রুহির চোখ নামিয়ে আসে, চোখের কোণে কান্না জমে থাকে। কিন্তু সে অভ্যস্ত হয়ে গেছে সবকিছু গিলে ফেলতে। ও শান্তর পেছনে পেছনে হাঁটে, মাথা নিচু, শরীর কঠিন শাড়ির ভারে, আর মানসিক বোঝায় ভারাক্রান্ত। ভেতরে একে একে অতিথিরা আসছে।
শান্ত সবার সঙ্গে হাসছে, কথা বলছে, সিগারেট ধরাচ্ছে, ব্যবসার ডিল করছে। আর রুহি এক কোণে দাঁড়িয়ে, এক গ্লাস জুস হাতে, বোবা প্রতিমার মতো দাঁড়িয়ে আছে। হঠাৎ শান্তর এক বন্ধুর চোখ পড়ে রুহির ওপর। ওকে রে, নতুন কোনো প্রজেক্ট? বন্ধু ঠাট্টা করে জিজ্ঞেস করে। শান্ত চোখ টিপে বলে, নতুন জিনিস, একদম এক্সক্লুসিভ। সবাই হেসে ওঠে। রুহির শরীর কেঁপে ওঠে অপমানে। সে বোবা হয়ে দাঁড়িয়ে থাকে যেমন নির্দেশ ছিল। কিন্তু এক মুহূর্তে হঠাৎ কারো কণ্ঠ ভেসে আসে পেছনে থেকে। তুমি এখানে? তুমি তো রুহি, তাই না? রুহি ভড়কে যায়। মাথা তুলে তাকায়। চোখের সামনে দাঁড়িয়ে আছে সাদিয়া আপু, ওর বিশ্ববিদ্যালয়ের সিনিয়র। সাদিয়া রুহির চোখের দিকে তাকিয়ে অবাক হয়ে যায়। তোমার এই অবস্থাটা কি হয়েছে রুহি? তুমি তো একসময় কথাগুলো শেষ করতে পারে না। শান্ত পাশ থেকে এসে ঠান্ডা কণ্ঠে বলে ওঠে। ও এখন আমার। ওর অতীতের কিছু নেই। রুহির মাথা আবার নিচু হয়ে আসে। ঘরে ফিরে আসার পর শান্ত দরজা বন্ধ করেই রুহির দিকে এগিয়ে আসে। চোখে আগুন। তুই কথা বলছিলি ওর সঙ্গে? সাহস কই পেলি? এক ঝটকায় রুহির চুল মুঠো করে ধরে সে। রুহি চিৎকার করে উঠতে চায়, পারে না। শুধু ফিসফিস করে বলে, আমি চেয়েও কথা বলিনি সাদিয়া আপু নিজে। চুপ কর, আমার নামে কেউ তোকে চিনলে, সেটাও আমার অপমান। তুই আমার কোনো ইতিহাস না, ভবিষ্যৎ না, শুধু এক জিনিস যা আমি ব্যবহার করব। বুঝলি রুহি? চোখে আগুন, মুখে বিষ, আর গলায় গর্জন। শান্ত তখন আর মানুষ নয়, এক হিংস্র জন্তু। রুহি কাঁদে না, ওর চোখের জল যেন শেষ হয়ে গেছে। শুধু মনে মনে ভাবে, এই দানবের ভিতরে যে কিছু একটা আছে, সেই অস্পষ্ট শূন্যতাটাই কি ওকে এতটা নিষ্ঠুর করে তুলেছে। ও জানে না, শুধু জানে, এই যুদ্ধ, এই অন্ধ আসক্তির শুরুটা হয়তো আজ সত্যিকার অর্থেই শুরু হল। ঘরজুড়ে নিস্তব্ধতা। রুহি এক কোণায় গুটিসুটি মেরে বসে আছে, শান্তর ফেলে যাওয়া আতরের গন্ধে ভরা ঘরে। চোখের জল নেই, শুধু হাওয়ার শব্দে বুকটা ধকধক করে ওঠে। ওর মনে হচ্ছে, আজকের রাতটাই যেন কোনো যুদ্ধক্ষেত্র, আর ও একজন বন্দী সৈনিক, যার অস্ত্র নেই, আশা নেই। দরজা খুলে যায়। শান্ত আবার ফিরে আসে। এই মানুষটা বোধ হয় দুঃস্বপ্নের মতো বারবার ফিরে আসে, আর আরও একটু বেশি আঘাত হানে। তুই ভাবছিস আমি তোকে মারলাম বলে কষ্ট পাচ্ছিস? কষ্ট তোকে দেওয়াটাই আমার নেশা রে রুহি, বুঝিস না তুই? শান্তর ঠান্ডা কণ্ঠ যেন ছুরি দিয়ে কেটে দেয় রুহির ভেতরের সবটুকু প্রশান্তি। তোর মতো মেয়েরা কষ্ট না পেলে ভালোবাসতে শেখে না, তাই না? হাসে শান্ত, ঠোঁটের কোণে বাঁকা ব্যঙ্গ। কিন্তু তুই ভাবিস না তুই ভালোবাসা পাবি। তোকে শুধু আমি ভাঙব, গরব, আবার ভাঙব। যতক্ষণ না তুই পুরোপুরি আমার হয়ে যাচ্ছিস। রুহির শ্বাস আটকে আসে। ও ফিসফিস করে বলে, আপনি পাগল। শান্ত হঠাৎ সামনে এসে দাঁড়ায়। না রুহি, আমি পাগল না। আমি আসক্ত। তোকে দেখে ঘৃণা হয়, অথচ তোর কান্না না দেখলে শান্তি পাই না। আমি তোর জন্যই বদলেছি, কারণ তুই আমাকে দুর্বল করে দিচ্ছিস। এই দুর্বলতা আমার ধ্বংসের কারণ হবে একদিন, জানি। তবু তোকে ছেড়ে থাকতে পারি না। রুহির চোখে জল আসে, কিন্তু ও আর কাঁদে না। এই কথা, এই ব্যথায় যেন আসক্তির এক ভয়াবহ চক্র। রাত গভীর হয়। শান্ত ঘুমিয়ে পড়ে, কিন্তু রুহি জেগে থাকে। চুপি চুপি শান্তর মুখের দিকে তাকায়। এক অদ্ভুত প্রশান্তি তার মুখে। এমন মানুষ এত নিষ্ঠুর কিভাবে হতে পারে? রুহি আস্তে করে ওর গাল ছুঁয়ে দেখে। ঠিক তখনই শান্ত চোখ খুলে ফেলে। ধরার আগেই ধরা পড়ে যায় রুহি। কি করছিস তুই? গলা চাপা কিন্তু ধাতব।
আমি কিছু না। শান্ত ধীরে ধীরে উঠে বসে। তুই কি আমায় ভালোবাসতে চাস? সেই সাহস কোথা থেকে পেলি বলতো তো? রুহি চুপ থাকে। ঠোঁট কাঁপে, শব্দ বেরোয় না। শান্ত উঠে দাঁড়ায়, এক ধাক্কায় ওকে দেয়ালে ঠেলে দেয়। ভালোবাসা তোকে দিতে পারবো না রুহি, কিন্তু তোকে নিয়ে খেলতে আমার দারুণ লাগে। তুই শুধু আমার। তোর উপর অন্য কারো চোখ পড়লেই আমার শরীরে আগুন ধরে যায়। কেন হয় জানিস? তুই আমার আসক্তি, এক অন্ধ, বিভ্রান্ত, বীভৎস আসক্তি। রুহি আর নিজেকে ধরে রাখতে পারে না। হাউমাউ করে কান্নায় ভেঙে পড়ে। আর শান্ত ওর মুখে হাতচাপা দিয়ে বলে ওঠে, চুপ, তোর কান্না আমার কানে সুর হয়ে বাজে। ঘরজুড়ে শুধুই নিঃশব্দ শব্দ। আর দুইটা আত্মার তীব্র সংঘর্ষ। যেখানে ভালোবাসা নেই, আছে আগুন, যার নাম অন্ধ আসক্তি।